বিবাহ বিচ্ছেদের হার বাড়লেও বদলায়নি পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি। অধিকার আদায়ে এখনো ভোগান্তি পোহাতে হয় নারীদের। নেতিবাচক প্রভাব পড়ছে সন্তানের ওপর। দেশে কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন প্রায় 1 কোটি মানুষ। চিকিৎসায় নেই কোনো সুব্যবস্থা। স্কুল পর্যায় থেকে মনোবিজ্ঞানী নিয়োগের পরামর্শ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। অসুর শক্তির হাত থেকে মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠায় ভক্তদের মাঝে আবির্ভূত হবেন দেবী দুর্গা। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। বর্ডার বন্ধ থাকার অজুহাত আড়তদারদের। এবং ঝুলে গেছে 4 দেশের ইকোনমিক করিডর প্রকল্প। অনিশ্চিত কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরে বিষয়টি আলোচনায় আগ্রহী বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিমূলে কাজ করছে তা পরিবার। এই জনপদে পরিবারের কেন্দ্রে থাকা নারী পুরুষের এই সম্পর্ক পারিবারিক, ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত হয় বিয়ের মাধ্যমে। কোনো কারণে এই সম্পর্কে ছেদ পড়লে তা পৌঁছায় আইনত বিবাহ বিচ্ছেদে। দীর্ঘকাল ধরে এ জনপদের সামাজিক সংস্কার বিবাহ বিচ্ছেদকে দেখেছে পারিবারিক এবং সামাজিক মারাত্মক গ্লানি হিসেবে। আধুনিক সময় কতটা পরিবর্তন ঘটিয়েছে সেই সংস্কারে। শাতিলা শারমিনের রিপোর্ট। আমাদের পরিবারে আমি প্রথম মেয়ে যার ডিভোর্স হচ্ছে বা এই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে, পরিবার থেকে মানসিক সাহায্য সহযোগিতারও খুব দরকার হয় ওই সময়, সেটা আসলে ছিল না। যখন ডিভোর্সটা হয়েই গেল হাস্যকর প্রশ্নের সম্মুখীন হতে হতো। কারো একটা দাওয়াতে গেছি, যখনই শুনলো আমি ডিভোর্স, তার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তুমি চলো কিভাবে, থাকো কিভাবে একা। এখন যত সহজভাবে হেসে হেসে এই বিষয়গুলো আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারছি, বিষয়টা এত মধুর ছিল না ওই সময়। এখনো বিবাহ বিচ্ছেদ নিয়ে অভির মতো ক্যামেরার সামনে কথা বলার সাহস করেন খুব কম নারী পুরুষ। বাসা ভাড়া নিতে গেলেও তো একটা ক্রাইসিস, যে বাড়িওয়ালা জিজ্ঞেস করবে আপনার হাজবেন্ড কোথায় বা বাবা মা কোথায়, এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে। এতটা প্রতিকূলতা সমাজের পুরুষের জন্য না থাকলেও তারাও ভোগেন নানা ধরনের আর্থসামাজিক সমস্যায়। আর মানসিক শূন্যতা তা নারী পুরুষ সবার ক্ষেত্রেই তো এক। মানসিকভাবে খুবই খারাপ ছিলাম। এত খারাপ ছিলাম যে খাওয়া দাওয়া করতে পারতাম না। অফিসে এসে কাজ করব সেই মনোমানসিকতা ছিল না। এই ধরনের রিলেশনশিপ কন্টিনিউ করছে, তাদের ছেলেমেয়েরা অনেক সময় ডিরেইলড হয়ে যাচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। স্ত্রী হত্যা কিন্তু বেড়ে গেছে, একাকিত্বতেও অনেক ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তারাও কিন্তু সুইসাইড করে। ছেলেদের সুইসাইডের সংখ্যা কিন্তু কম না। তুলনামূলকভাবে নারীদের তালাক দেবার হার বাড়লেও দেনমোহর, সন্তানের ভরণ পোষণ নিয়ে এখনো দিনের পর দিন আদালতে লড়ে যেতে হয় তাদের। সমাজ কি বলবে, আমার ফ্যামিলি অন্য মেয়ের বিয়ে হবে না, এই বিষয়গুলো কিন্তু এখন কমে গেছে। এখন কিন্তু যদি দেখে যে অবস্থা সত্যি ভালো না, কোনো ড্রাগের সঙ্গে জড়িত অথবা তার অন্যান্য বিষয় আছে, তখন কিন্তু বাবা মারাও তো সাপোর্ট দিয়ে মেয়েটাকে বের হয়ে আনে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতির মুখোমুখি হন যেসব নারী ও পুরুষ, তাদের সবার আগে প্রয়োজন মানসিক কাউন্সিলিং এর। সাথে সাথে তাদের পরিবার এবং সামাজিকভাবে এদেরকে গ্রহণের মানসিকতা তৈরি করা প্রয়োজন। আর তাহলেই বিবাহ বিচ্ছেদের মতো সমস্যা একটি সামাজিক সমস্যা না থেকে বরঞ্চ একটি সুন্দর জীবন গঠনের উপায় হিসেবে চিহ্নিত হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে 1 কোটি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। তবে বিশাল এই জনগোষ্ঠীর উপযুক্ত চিকিৎসার জন্য এখনো দেশে নেই কোনো সুব্যবস্থা। এই অবস্থায় স্কুল পর্যায় থেকে মনোবিজ্ঞানী নিয়োগের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষিত করে তোলার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত শরীফ এভাবেই প্রতিদিন কর্মস্থলে যান। বাসায় ফিরতেও সেই একই রকম ঝামেলা পোহাতে হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে আমার সবসময় টেনশন হয় কিভাবে অফিসে যাব, ঝামেলা পেরিয়ে অফিসে গিয়ে আবার একই রকম ভাবে ফেরা আসা, এই যে মানসিক যন্ত্রণা, এভাবে আসলে বেঁচে থাকা যায় না। প্রতিদিনকার এই ঝক্কির সাথে পরিচয় আমাদের সবার। নগর জীবনে এরকম নানা ব্যবস্থাপনায় মানসিক টানাপোড়েনে পড়া মানুষের সংখ্যাও কম নয়।
দূর থেকে দেখে মনে হবে বন্ধুদের আড্ডা, একটু কাছে গেলেই বোঝা যাবে বন্ধুদের পাশে বসে সবাই রয়েছেন ভার্চুয়াল আড্ডায়। এই বিচ্ছিন্নতা থেকেই জন্ম নিচ্ছে বিষণ্ণতা সহ নানা রকম মানসিক সমস্যা। এই সমস্যা যে কতটা প্রকট তা বোঝা যায় বিভিন্ন পরিসংখ্যানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে দেশে 16 জনের মধ্যে একজনের মানসিক সমস্যা রয়েছে। অন্য আরো একটি গবেষণা বলছে শৈশব কৈশোরে মানসিক অসুস্থতা রয়েছে 18% মানুষ। তবে এর বিপরীতে দেশে 2 লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একজন চিকিৎসক। এই প্রেক্ষাপটে মনোবিশ্লেষকরা বলছেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ছোটবেলা থেকেই পারিবারিক যত্নের পাশাপাশি সরকারকে আরো উদ্যোগী হতে হবে। একটা মানুষের নিজস্বতা ও যদি সাইকোলজি হয় তাহলে সে সারাক্ষণই কিন্তু পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এই জন্য আমরা সোশিও ইমোশনাল বলি। এটা যদি ছোটকাল থেকে আমরা না দেখি তাহলে যেটা হবে যে বাচ্চার মধ্যে খুব সুস্থ মানসিক গ্রোথটা হবে না, যার জন্য মেন্টাল হেলথটা যে ভালো মতো হেলদি হবে সেই হেলদি ব্যাপারটি ছোটকাল থেকেই হবে না। প্রতিটি স্কুলের শিক্ষকদেরকে যদি মানসিক স্বাস্থ্য বিষয়ে একটা প্রশিক্ষণ দেওয়া যায়, অ্যাটলিস্ট তারা এটুকু নিশ্চিত করতে পারবে যে কোনো শিশু বা কিশোরীর যদি মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে তারা সেটা সহজেই আইডেন্টিফাই করতে পারবে এবং তার জন্য উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করতে পারবে। মনের যেমন সুখ আছে তেমনি অসুখও থাকবে, এটা স্বাভাবিক। তবে কারো মানসিক সমস্যা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবার দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। শাস্ত্রমতে নবমী বিহিত পূজা হয় নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে। নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়। প্রতি বছর এই তিথিতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। সকালে 9:57 শুরু হয়েছে মহানবমীর কল্পরান্ত ও বিহিত পূজা। পুরাণ মতে এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। দেবীকে নানা উপাচারে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করে আরতি ও বন্দনায় মুখরিত থাকবে ভক্তরা। এদিন পূজার পর থেকেই মাকে বিদায় জানাতে ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করে বিষাদের সুর। মঙ্গলবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার পারমিতা হিম, চট্টগ্রামের হাজারীগলি দুর্গা মন্দিরে আছেন রিপোর্টার কমল দে এবং ময়মনসিংহের শিববাড়ি মন্দিরে আছেন হারুনুর রশিদ। মহানবমীর আনুষ্ঠানিকতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি পারমিতার কাছে। পারমিতা, মহানবমীর বিহিত পূজা এবং একেবারে শুরুতেই মহানবমীর যে পূজাটি করা হয় কল্পরামভাবী পূজা, প্রতিদিনই মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এই প্রতিদিনই কিন্তু এই পূজাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিটি পূজার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তো আজকে যেহেতু মহানবমী এবং সেই মহানবমীর যে মাহাত্ম্য সেই অনুযায়ী যে পূজা করা হচ্ছে সেই বিহিত পূজা এখন চলছে। দেখতে পাচ্ছেন মঞ্চে পুরোহিত যিনি রয়েছেন তিনি সেই পূজা অনুষ্ঠিত করছেন এবং সেই সঙ্গে এই পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই অঞ্জলি দেবেন দেবী দুর্গাকে। এখানে যারা এসেছেন তারা সনাতন ধর্মাবলম্বীরা এবং সেই জন্য তারা এখানে এই মঞ্চের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সঙ্গে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে নানা বয়সী যে সনাতন ধর্মাবলম্বীরা আছেন মন্দিরে আসতে শুরু করেছেন। যেহেতু মহানবমী আসলে আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও মহানবমীতেই প্রতিমার দর্শন কিংবা একেবারে আনন্দ উদযাপন বা আরতি করার একেবারে অন্তিম মুহূর্ত বলা চলে। আগামীকাল ঠিক এই সময়ে প্রতিমাকে সিঁদুর পরানো এবং মহাদশমীর যেসব বিসর্জনের আগে যেসব আনুষ্ঠানিকতা আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে, যার ফলে আজকে এই নবমীতে আসলে শেষ মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বীরা যারা মণ্ডপে মণ্ডপে ঘুরে বিভিন্ন প্রতিমা ঘুরে দেখেন কোন কোন মণ্ডপে কি ধরনের প্রতিমা তৈরি করা হয়েছে এবং বিভিন্ন মণ্ডপে অনেকেই আছেন অঞ্জলি বিভিন্ন মণ্ডপে নিয়ে থাকেন। তারা আজকে তাদের এই যাদের যেখানে যতটুকু বাকি রয়ে গেছে তা পূরণ করার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে বলছেন যে মহানবমীর আনন্দ যেমন তাদের মধ্যে রয়েছে, আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এই দুর্গাপূজার যে বিষয়ে দুর্গাপূজার যে আচার আনুষ্ঠানিকতা রয়েছে এবং দুর্গাপূজার যে মাহাত্ম্য রয়েছে, নারীর
সৃষ্টি, স্থিতি এবং লয়, এই তিনটি বিষয়কে, এই তিনটি বিষয়, এই তিনটি শক্তিকে, এই তিনটি ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া, শ্রদ্ধাতে এবং সম্মান জানানোর যে বিষয়টি রয়েছে, আজকে কিন্তু যে বিষয়টিকে এখানে মূলত গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে অসুর বধ করাকে। বলা হয়ে থাকে মহানবমীর এই তিথিতে বা মহানবমীর এই লগ্নে বিহিত পূজা যখন করা হয় তখন অসুরকে বধ করেন এই দেবী দুর্গা। সেই সঙ্গে এই অসুর বধের যে তাৎপর্য আসলে সেটি হচ্ছে দুষ্টের দমন। এই দেবী দুর্গার পূজার কিন্তু একটি বিশেষ তাৎপর্যই হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের পালন। তো এই মহানবমী তিথিতে এই দুষ্টের দমনকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং মূলত সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই এই যে বিভিন্ন আচার অনুষ্ঠান সেগুলো পালন করা হয়ে থাকে। বিভিন্ন বয়সী নারীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছেন, তাদের মতো করে তারা উদযাপন করছেন, উপভোগ করছেন এই দেবী দুর্গার এই পুজো। এবং সেই সঙ্গে আমার এই সামনে যে একটি বিশাল বসার যে জায়গা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষা করছেন যখন অঞ্জলি প্রদান করা হবে, তারা অঞ্জলি প্রদান করবেন দেবী দুর্গার পায়ে, তার জন্য অপেক্ষা করছেন। তো দর্শক, আমার কাছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকেই ছিল, চট্টগ্রামের পূজা মণ্ডপে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে, চলে যাব তার কাছে। আমি আপনার কথা সূত্র ধরে বলে গতকাল ঠিক সন্ধিক্ষণ অর্থাৎ অষ্টমীর যে 24 মিনিট এবং নবমীর 24 মিনিট, সে 48 মিনিটে মূলত অসুর বধ হয়েছে। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মা দুর্গা পৃথিবীতে এসেছিলেন দুষ্টের দমন সৃষ্টির পালন, তা সম্পন্ন হয়েছে। এরপর থেকে কিন্তু আবার দেবীর বন্দনা শুরু হয়েছে। আপনি জানেন যে সপ্তমী তিথিতে নবপত্রিকা স্থাপনের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হয়, দেবী বন্দনা হয়, কিন্তু অষ্টমী তিথিতে শুরু হয় দেবীর বন্দনা নয়, দেবীর শক্তির, অর্থাৎ দেবীকে শক্তি দেওয়া হয়। সে পুরো অষ্টমী তিথি শক্তি নিয়ে মা দুর্গা সন্ধি মুহূর্তে অসুর বধ করেছেন। অসুর বধের পরে শুরু হয়েছে কিন্তু অর্থাৎ নবমী তিথিতে এসে আবার শুরু হয়েছে দেবী বন্দনা। অর্থাৎ দেবীকে এখন বলা হচ্ছে পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা, অর্থাৎ সকলের মঙ্গলের জন্য মূলত আবার নবমী তিথি থেকে শুরু হয় দেবী বন্দনা এবং দেবীর পূজা। এবং তারই ধারাবাহিকতা সকাল থেকে শুরু হয়েছে নবমী পূজা এবং চলবে দুপুর পর্যন্ত। কিন্তু এরপর শুরু হবে অঞ্জলি। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু 108টি নীল পদ্ম দিয়ে এখন নবমী পূজা সম্পন্ন করা হচ্ছে এবং নবমী পূজা সম্পন্ন হওয়ার পর অঞ্জলির পর রয়েছে প্রসাদ বিতরণ। এরই মাঝে কিন্তু বিদায়, অর্থাৎ অন্তিম যেটিকে বলা হয় যে বিদায়ের মুহূর্ত মা দুর্গার, সে বিদায়ের মুহূর্তের সুর বেজে উঠবে। নবমী পূজার মধ্য দিয়ে শেষ হবে যে 6 দিন ব্যাপী দুর্গা উৎসবের শেষ পর্যায়ে এবং দশমী হতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। কিন্তু যে আনুষ্ঠানিকতা, যে লৌকিকতা বা যে আনন্দ উচ্ছ্বাস, তা কিন্তু নবমী পূজার মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে। এরপর দশমীতে কিন্তু বিদায়ের সুর, যাকে বলে মাকে বিদায় জানানো। তো এবার বন্দরনগরী চট্টগ্রামে 300 এবং জেলার প্রায় 1700, মোট 2000, চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামে প্রায় 2000 মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকটা দেখা যায় উৎসব মুখর পরিবেশ। অন্যান্যবার সপ্তমী থেকে পূজা শুরু হলো, এবার আমরা দেখেছি পঞ্চমী থেকে কিন্তু পূজার আনুষ্ঠানিকতা বা উৎসব শুরু হয়েছে। আজ দুর্গাপূজার 6 দিন ব্যাপী যে দুর্গা উৎসব চলছে তার আজ পঞ্চম দিন, অর্থাৎ আজ নবমী, চলছে মহানবমী পূজা। সে সকালে যখন নবমী তিথি শুরু, অর্থাৎ নবমী তিথি গতকাল বিকেলে শুরু হলো, কিন্তু যে আনুষ্ঠানিক যে পূজাটি শুরু হয়েছে সকাল 8টা থেকে আমরা দেখেছি প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু দর্শনা বা যারা পূজার্থী রয়েছেন বা পুণ্যার্থী রয়েছেন তারা ভিড় করছেন, তারা পূজায় অংশ নিচ্ছেন বা প্রসাদ জমা দিচ্ছেন। এরপর পূজা চলবে দুপুর পর্যন্ত। দুপুরের পরে মূলত যারা এখানে অংশগ্রহণকারী বা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে অঞ্জলি দেওয়া হবে, অঞ্জলির পর মহাপ্রসাদ বিতরণ করবে। তো বলা যায় উৎসব মুখের পরিবেশে অতিবাহিত হচ্ছে দুর্গা উৎসবের পঞ্চমী দিন। তো এখন পর্যন্ত শিরিন আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। এখন ময়মনসিংহের পূজার খবর জানার জন্য চলে যাব সহকর্মী হারুনুর রশিদের কাছে। কমল, আসলে সারা দেশের মতো ময়মনসিংহেও আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই মহানবমীর আনুষ্ঠানিকতা চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী মন্দির শিববাড়ি মন্দিরে। সেই শিববাড়ি মন্দিরেও আমরা দেখেছি যে সকাল থেকেই মহানবমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা এখানে সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে প্রথম দফায় অঞ্জলি প্রদান সম্পন্ন হয়েছে এবং এখন আবার দ্বিতীয় দফায় অঞ্জলি শুরু হয়েছে।
হচ্ছে এবং পূজারী বা পুণ্যার্থী যারা আছেন তারা সেই পুষ্পাঞ্জলিতে অংশ নিয়েছেন এবং এই মন্দিরের যে পুরোহিত রয়েছেন তিনি সেই পুষ্পাঞ্জলির কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মন্দিরে সকাল থেকেই পূজারীরা আসছেন, ভিড় করছেন, তারা তাদের দেবী মায়ের প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা বা প্রার্থনা সেগুলো জানাচ্ছেন এবং অঞ্জলি দিচ্ছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং ভোগ সামগ্রী নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মিষ্টি, ফল সহ পুষ্প সহ বিভিন্ন ধরনের বিষয় এখানে তাদের ভোগ হিসাবে নিয়ে আসা হচ্ছে মায়ের চরণে দেওয়ার জন্য। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশেই এই মহানবমীর আনুষ্ঠানিকতা চলছে। আমি এখানকার পূজারীদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় জানিয়েছেন যে আসলে আজকের যে এই মহানবমীর মধ্য দিয়ে আসলে সেই দুর্গাপূজার যে একটি বিদায়ের সুর সেটি বেজে উঠেছে এবং আগামীকাল দশমী হবে। সেই দশমীর মাধ্যমে প্রতিমা মাকে বিদায় জানানো হবে। তাদের দেবী মা যে মর্তে এসেছিলেন ভক্তদের কল্যাণ সাধনা করার জন্য, সেই কাজ শেষে আগামীকাল দশমীর মাধ্যমে আবার স্বর্গে ফিরে যাবেন এবং সেই স্বর্গে ফিরে যাওয়ার আগে ভক্তদের জন্য আশীর্বাদ রেখে যাবেন এবং পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে এবং ভক্তরা যেন, পূজারীরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সমাজে যেন শান্তি বিরাজ করে, সেই প্রার্থনাই এখানকার যারা পূজারী বা পুণ্যার্থী আছেন তারা জানিয়েছেন। আর এবছর ময়মনসিংহের প্রায় 710টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো পূজা মণ্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করার জন্য এবং পূজা মণ্ডপ কমিটি যারা রয়েছে তারাও শান্তিপূর্ণভাবেই তারা কমিটি করেছেন যেন পূজা শান্তিপূর্ণ হয়। তো এই ছিল আসলে আমার কাছে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর সর্বশেষ খবর। মহানবমীর আনুষ্ঠানিকতার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকা থেকে পারমিতা হিম, চট্টগ্রাম থেকে কমল দে এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, লোকবল সংকটের অজুহাত পিডিবির, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। ব্রিটেনে বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। রোববার দলের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরপরই টুইটারে আনন্দ প্রকাশ করেন লেবার পার্টির সংসদ সদস্য। ছায়া মন্ত্রিসভার প্রাথমিক শিক্ষা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান টিউলিপ। ব্রিটেনের ছায়া মন্ত্রিসভা সরকারকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2015 সালের নির্বাচনে লেবার পার্টির হয়ে যুক্তরাজ্যের হ্যাম্পস্টিড ও কিলবার্ন এলাকা থেকে নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। মিয়ানমারের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত ঝুলে যেতে বসেছে 4 দেশের ইকোনমিক করিডোর গড়ার প্রকল্প BCIM। চট্টগ্রামের সঙ্গে কুনমিংয়ের সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে চীনের ব্যবসায়ীরা আগ্রহী হলেও শেষ পর্যন্ত এ প্রকল্প অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে সমস্যা সমাধানের কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি আলোচনায় আসতে পারে চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরেও। চীন ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট। 2000 বছরের পুরনো সিল্ক রোডের অনুপ্রেরণায় 2013 সালে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার নিয়ে আঞ্চলিক ইকোনমিক করিডোর BCIM গড়ার প্রকল্প হাতে নেওয়া হয় বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি চীনের উদ্যোগে। এরপর 2 দফা বৈঠকও করেন 4 দেশের প্রতিনিধিরা। এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য কক্সবাজার, টেকনাফ, মিয়ানমারের আকিয়াব, মান্দালয় হয়ে চীনের কুনমিং পর্যন্ত যেতে পারবে সড়ক পথেই। 4 দেশের পোশাক, চামড়া, তথ্য প্রযুক্তি ও জাহাজ নির্মাণ শিল্প বিকশিত হওয়ার পাশাপাশি এর সুফল পাবেন 16.5 লাখ বর্গ কিলোমিটার বিশাল অঞ্চলের 44 কোটি মানুষ। বাংলাদেশকে আমরা আমাদের বাণিজ্যিক সহযোগী দেশ হিসেবে বিবেচনা করি। BCIM প্রকল্প বাস্তবায়ন হলে দুদেশের ব্যবসায়ীদেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে, তাই আমরা চাই দ্রুত এটি বাস্তবায়ন হোক।
তবে এই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে মিয়ানমারের আগ্রহ কম থাকায় দেশটির সড়কপথ ব্যবহার করে বাংলাদেশের চীনে যাওয়ার সম্ভাবনা কমে গেছে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার কিন্তু মায়ানমার। সে কৌশলগত কারণেই এখন বাণিজ্যের স্বার্থে সে তার ডিপ সি পোর্টটাকে পপুলার করার জন্য যে সম্ভাবনাটা আমাদের ছিল সেই সম্ভাবনার ক্ষেত্রটা অনেক কমে গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে চীনকে সক্রিয় করে মিয়ানমারকে আগ্রহী করতে কাজ করছে বাংলাদেশ। কুন্দুম পর্যন্ত কক্সবাজার এখানে রেল লাইনের প্রকল্প অনুমোদন হয়ে গেছে, কিন্তু সড়ক আছে, কিন্তু ওখানে রাখাইন স্টেটে প্রায় 26 কিলোমিটার মিসিং লিঙ্ক আছে। এই লিঙ্কটুকু রিস্টাবলিশ করার জন্য আমরা ভারত এবং চায়না দুজনকেই আমরা অনুরোধ করেছি, তারা যখন এনগেজড হবেন তাদের সাথে কোনো ডিসকাশনে এই প্রসঙ্গটা যেন আসে। আগামী ডিসেম্বরে 4 দেশের প্রতিনিধিদের এ বিষয়ে ভারতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এক ইউরোপের মতো এক এশিয়ার স্বপ্ন যারা দেখছেন তারা বলছেন চীনের কুনমিং এর সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামে সড়ক যোগাযোগ তৈরি করা গেলে তা শুধু ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে না, দুদেশের মধ্যে তৈরি করবে বিনিয়োগের আস্থাশীল পরিবেশ। আর মধ্যম আয়ের পথে বাংলাদেশের যে যাত্রা, তাতে এ ধরনের আন্তর্জাতিক সড়ক কাঠামো তৈরি করার উপর গুরুত্ব দিচ্ছেন সকলেই। কুনমিং থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, চীন। ভারত থেকে চাল আমদানির ওপর শুল্ক আরোপ এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা একটি মহল অসন্তুষ্ট হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল দুপুরে সচিবালয়ে চাল কল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, এই অবস্থা থেকে উত্তরণে 1 সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় 15 টাকা কেজি দরে OMS কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হবে। চুক্তি অনুযায়ী চাল কলগুলোকে আগামী 31 অক্টোবরের মধ্যে 1,40,000 টন চাল সরবরাহ করতে সময় বেঁধে দিলেন খাদ্যমন্ত্রী। তা না হলে 5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন। জানালেন, চাল কলগুলো চুক্তি মেনে সরবরাহ করলে সরকারি খাদ্য ভাণ্ডারে মোট চালের মজুদের পরিমাণ দাঁড়াবে 9 লাখ টনে। এই বাস্তবতায় সরকার চাইলে চাল রপ্তানিও করতে সক্ষম। তারপরও ভারত থেকে চাল আমদানির উপর শুল্ক আরোপ এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল অসন্তুষ্ট হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে 1 সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় 15 টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু করবে খাদ্য মন্ত্রণালয়। এই চালের দামটা একটু ঊর্ধ্বমুখী, কোনো কারণ নাই, এটা কৃত্রিম সংকট, কোন রকম সংকট নাই। 24 লক্ষ টন চাল উদ্বৃত্ত সরকারের, এবং আমাদের খাদ্য ভাণ্ডারে যা চাল আছে আগামী আমন মৌসুম পর্যন্ত আমরা নির্বিঘ্নে, আমরা অত্যন্ত হাসি খুশিতে আমরা চলে যেতে পারবো। OMS বন্ধ দিচ্ছি, বুঝতেই তো পারছেন যে কোনো রকম অসুবিধা নাই। বহু স্বার্থান্বেষী মহল থাকতে পারে। আমি তো বিভিন্ন আপনাদেরকে বললাম যে আমরা এবার ধান সংগ্রহ করেছি বেশি। ধান সংগ্রহ করাতে অনেকের হাতে ঘা লাগতে পারে, কারণ আমরা প্রথম থেকে 1 লক্ষ টন চাল ধান সংগ্রহ করতাম, বাকি সব মিলের কাছ থেকে নিতাম। এটা তো হাতে ঘা লাগাটা স্বাভাবিক। তারপর আমরা ভারতের উপর এই 25% শুল্ক, বিভিন্ন কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। ওনারা যেই কথাটা আমাদেরকে বললেন, আগামী 15 দিনের মধ্যে চালের বাজার ঠিক হয়ে যাবে। হত দরিদ্রদের জন্য 10 টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্য বান্ধব কর্মসূচিতে যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় যত অনিয়ম হচ্ছে আমরা কঠিনভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি, মামলা করছি, গ্রেফতার করছি। ডিসির নেতৃত্বে মনিটরিং টিম হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচিটাকে কোনো অবস্থাতেই আমরা নস্যাৎ হতে দেব না। আমরা এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, মানে সব রকম ব্যবস্থা করছে, সেটা আপনারা দেখছেন। খাদ্যমন্ত্রী আরো জানিয়েছেন, কৃষকরা যেন ভালো দাম পায় তা নিশ্চিত করতে আগামীতেও সরকার তাদের কাছ থেকে ধান সংগ্রহ করবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বিতর্কেও দর্শক জরিপে হিলারি জয়ী। আবারও আলোচনায় ট্রাম্পের নারী বিদ্বেষী মন্তব্য। 1 সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজি প্রতি 10 টাকা বেড়ে গেছে ভারতীয় পেঁয়াজের দাম। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদাররা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন। এই অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, পূজা উপলক্ষে ভারতের সঙ্গে বর্ডার বন্ধ থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। বিস্তারিত তানিম মেহেদী রিপোর্টে।
দেশীয় পেঁয়াজের তুলনায় দাম কম হওয়ায় ভোক্তাদের কাছে ভারতীয় পেঁয়াজের চাহিদা সবসময় বেশিই থাকে। কিন্তু পূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। রাজধানীর আড়তগুলো ঘুরে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে গেছে। বাড়তি দামের প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন আড়ত থেকে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাদের অভিযোগ, ইচ্ছে করে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন আড়তদাররা। মাল ছাড়তেছে না কেউ কম দামে, 25-26 টাকা নিচে মাল ছাড়ে না। কালকে আমি দোকানে 25 টাকা বেচতেছি পেঁয়াজ, আড়তে আইসি কিনতে 27 টাকা 25 টাকা, 25 টাকা 27 টাকা আড়তে যদি কিনি তো ওইখানে নিয়ে বেচবো কত? এই অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন পূজার কারণে স্থলবন্দর বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী পেঁয়াজ না আসায় দাম বাড়ছে। ইন্ডিয়ার বর্ডার পূজার কারণে এক সপ্তাহ বন্ধ, এই কারণে বাজার বাস মাল যা বর্ডার হয়েছে এগুলো আসছে, নতুন করে তো আর মনে করেন বর্ডার না হইলে কেমনে আসবে। বাজারে আমদানি একটু 2 দিন কম হয়েছে, সামনে আমার আমদানি হলে বাজার কমে যাবে, এটা অটোমেটিক কৃত্রিম সৃষ্টি। অবশ্য আমদানিকারকরা বলছেন স্থলবন্দর থেকে বাড়তি দামে পেঁয়াজ কেনা ও সরবরাহ কম থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। বর্ডারে বিক্রি হয়েছে 28 টাকা 25 টাকা 26 টাকা কেজি, ওই হিসাবে শ্যামবাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়। পেঁয়াজ গত 2 দিন মার্কেটে প্রায় নাই বললে চলে, খুব সীমিত আকারে ছিল। আজকে রাত্রে কিছু আমদানি আছে, তো গতকালকে থেকে 2 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই বাড়তি দাম আরো 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারের চেয়ে বেশি বিল, মিটার না দেখে অনুমান নির্ভর বিল এবং বছর জুড়ে একই পরিমাণের বিল, এমন সব ভুতুড়ে বিলের মাধ্যমে চট্টগ্রামের গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের অভিযোগ, রিডিংয়ের চেয়ে 2 বা 3 গুণ বেশি বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে পিডিবি। লোকবল সংকটের অজুহাত দেখিয়ে গ্রাহক ভোগান্তির কথা স্বীকার করে নিয়েছে পিডিবি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছে তারা। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর কল্পলোক আবাসিক এলাকার এই বাড়িতে মিটার আছে 12টি। প্রতি মাসেই অধিকাংশ মিটারে রিডিং এর চেয়ে বিলে ইউনিট বেশি দেখাচ্ছে পিডিবি। একটি মিটারে রিডিং 331 ইউনিট হলেও বিল এসেছে 840 ইউনিটের। অপর মিটারে 8286 ইউনিটের পরিবর্তে বিল এসেছে 9320 ইউনিট, অর্থাৎ দুটি মিটারে অতিরিক্ত 1543 ইউনিট বেশি এসেছে। একই চিত্র নগরীর অন্যান্য বাড়ির অধিকাংশ মিটারেরও। আমার মিটারে আছে 28722 ইউনিট, কিন্তু এখানে বিলে দেখাইছে 33500 ইউনিট। প্রতি মাসে এরকম অবস্থা, আর অনেকগুলো বিল করে ওরা 1015 কোনো কিছু না করা ছাড়া এবারে 100-200 ইউনিট মধ্যে। শুধু অতিরিক্ত বিল নয়, মিটার রিডিং না দেখে ধারণা নির্ভর বিল করছে রিডাররা। এছাড়া মাসের পর মাস একই পরিমাণের ইউনিট এবং প্রতি মাস অন্তর অন্তর বাড়ছে মিটারে ইউনিটের পরিমাণ। নানা ভুতুড়ে বিলের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা বলে অভিযোগ গ্রাহকদের। মিটার যারা চেক করে এদেরকে তো আমি কোনোদিন দেখি না, কিন্তু বিল করে জানতাই যে বিল মনে করেন অনুমান করি এরকম বিল করে। অনেকেই আমরা এখান থেকে কমপ্লেন করি, দেখা যায় খামখেয়ালি ওদের মতো করে বিলটা করে দেয়। লোকবল সংকটের কথা জানিয়ে আগামী 2 মাসের মধ্যে গ্রাহকদের সমস্যা থাকবে না বলে জানালেন পিডিবির এই কর্মকর্তা। 21টা ডিভিশনের মধ্যে অলরেডি 15-16টা ডিভিশনে নিয়োগ হয়ে গেছে, আর 4-5টা ডিভিশনে প্রক্রিয়াধীন আছে। কাজ বুঝে নিতে অথবা বুঝাই দিতে যে সময়টুকু লাগে, এটা হয়তো একটা সাইকেল, দ্যাট ইজ 1 মাস হয়তো সময় লাগবে। 2 মাস পর থেকে এ ধরনের কোনো কমপ্লেইন আর আমার কানে হয়তো আসবে না। বিতরণ সংস্থা দক্ষিণাঞ্চলে 8,25,000 গ্রাহকের জন্য 660 জন মিটার রিডারের বিপরীতে আছে মাত্র 64 জন। আর একজন মিটার রিডার প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে 1200 মিটার রিডিং করার নিয়ম থাকলেও বাস্তবে করতে হচ্ছে 12 গুণ বেশি, 13,000-এর মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের রায়পুরে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে তার। পুলিশ জানায়, গতরাতে ডাকাত সর্দার রাজনকে গ্রেপ্তারের পর উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় বাকি ডাকাতরা পালিয়ে গেলেও রাজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইলিশ রক্ষায় প্রতি বছর প্রজনন মৌসুমে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সে অনুযায়ী আগামী 12 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা। তবে জেলেদের দাবি, এ সময় তারা মাছ শিকার বন্ধ রাখলেও নিষেধাজ্ঞা মানে না ভারতীয় জেলেরা। এই অবস্থায় দুধের সমন্বিত পদক্ষেপ নিলে ইলিশের বৃদ্ধি দ্বিগুণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কোস্টগার্ড বলছে, নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশি জলসীমায় মাছ শিকার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিগত বছরগুলোতে প্রজনন মৌসুমে মাছ শিকারে নিষেধাজ্ঞার ফলে নদী ও সমুদ্রে বেড়েছে ইলিশের পরিমাণ। এই সময় মাছ ধরা থেকে বিরত থাকেন উপকূলের জেলেরা, কিন্তু মা ইলিশ বাংলাদেশের জলসীমায় থেমে থাকে না, ডিম ছাড়ার জন্য ভারতীয় জলসীমায়ও বিচরণ করে। জেলেদের মতে দু দেশে যৌথভাবে মাছ ধরা বন্ধ করা গেলে ইলিশে ভরে যাবে সমুদ্র। এছাড়া এই সময় বাংলাদেশি জেলেরা মাছ না ধরায় ফাঁকা থাকে সমুদ্র। এই সুযোগে দেশের সীমানায় ঢুকে ভারতীয় জেলেরা মাছ শিকার করে বলে দাবি জেলেদের। ভারতে মাছ ধরা ঠিকই চলছে, বাংলাদেশে অবরোধ দিয়েছে, তাইলে এই মাছ তো আর বেড়া দেওয়া নাই যে ভারতে যাবে না বা বাংলাদেশে আসবে না, কিন্তু একই টাইমে মাছ অবরোধ না দিলে তো এই মাছ থাকবে না। ভারত বাংলাদেশ কেউ যদি মাছ না ধরে তা সাগরের মাছ বাড়িবে। আমরা চাই সামনে অবরোধের সময় যেন ভারতীয় জেলে ভাইরা বাংলাদেশে এসে কোনোভাবে মাছ ধরে না নিয়ে যাইতে পারে। অবশ্য কোস্টগার্ডের এই কর্মকর্তা বলছেন, অবরোধের সময় বাংলাদেশি জলসীমায় যাতে কোনো ভারতীয় মাছ ধরা ট্রলার না ঢুকতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। গভীর সমুদ্র এবং বন্দর আমাদের নজরদারির মধ্যে থাকবে। কোনো প্রকার ট্রলার বা মাছ ধরা নৌকা সমুদ্রে বা নদী বন্দরের মৎস্য শিকার করতে পারবে না। গত বছর সফলভাবে আমরা মা ইলিশ সংরক্ষণ এবং জাটকা নিধন প্রতিরোধ করেছি। এ ব্যাপারে আমরা আরো বেশি তৎপর থাকব। বিগত বছরগুলোতে 10 থেকে 15 দিন নিষেধাজ্ঞা থাকলেও এই বছর 22 দিন বন্ধ থাকবে মাছ ধরা। সময় সংবাদ, বরগুনা। কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের 22তম মৃত্যুবার্ষিকী আজ। এই শিল্পস্রষ্টার মৃত্যুর 2 দশক পেরিয়ে গেলেও তিমিরেই রয়ে গেছে মানবতার কল্যাণে আজন্ম লালিত তার সব সম্ভাবনা ও উপলব্ধি। ভক্ত অনুরাগীদের অভিযোগ, শিল্পীর আবাসস্থল ঘিরে কিছু নির্মাণ কাজ আর জন্ম ও মৃত্যু দিবস পালনেই এখন সীমাবদ্ধ সুলতানের স্মৃতি রক্ষা পর্ব। তবে জেলা প্রশাসকের দাবি, সুলতানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। নড়াইল প্রতিনিধি খায়রুল আরফিন রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1924 সালের 10 আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্ম নেন এস এম সুলতান। ছবি আঁকার প্রচন্ড ঝোঁক কৈশোর থেকে একটু আলাদাভাবে ভাবতে শেখায় তাকে। ফলাফল এসে ধরা দেয় মাত্র 25 বছর বয়সেই। সুলতানের আঁকা ছবি ঠাঁই পায় পিকাসো, সালভাদর দালির সাথে লন্ডনের ভিক্টোরিয়া, এম্বেকমেন্ট, লেস্টারের মতো গ্যালারিগুলোতে। তবে কিংবদন্তি এই শিল্পীর স্মৃতি রক্ষায় তার আবাসস্থলে কিছু অবকাঠামো নির্মিত হলেও এস এম সুলতানের চেতনা বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেয়ার অভিযোগ ভক্ত অনুরাগীদের। এমনকি নৌবিহারে শিশুদের চিত্রাঙ্কন শিক্ষা এখন শুধুই স্মৃতি। সুলতান হলো শিশু তার ভালোবাসতো, সুলতান হলো একজন গরিব মানুষ, ভিখারি, তাকে ভালোবাসতো। সুলতান সাহেব ফুল গাছ ভালোবাসতো। তার যে অভিশ্বাস ছিল, তার যা ইচ্ছা ছিল, তা আমরা এখনো পূরণ করতে পারিনি। আমার মনে হয় তার চিত্রকলা, তার যে উদ্দেশ্য, এর প্রতি একটা গবেষণা কেন্দ্র তৈরি করা উচিত এখানে। এদিকে এস এম সুলতানের চেতনা বাস্তবায়নে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নড়াইল জেলাকে এস এম সুলতানের মাধ্যমে তুলে ধরতে চাই। এখানে যারা গুণী এবং বরেণ্য ব্যক্তি রয়েছেন সবাইকে আমরা এস এম সুলতানের মাধ্যমে উপস্থাপন করতে চাই এবং তাদের স্মরণ করেই যত বেশি প্রোগ্রামগুলো আয়োজন হবে তত বেশি মানুষের মধ্যে তার ধারণাটা বিস্তার লাভ করবে। 21 পদক ও স্বাধীনতা পদকে ভূষিত শিল্পী এস এম সুলতান 10 অক্টোবর 1994 সালে মৃত্যুবরণ করেন। চারুকলা ইনস্টিটিউটের 50 বছর পূর্তিতে তাকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। সময় সংবাদ, নড়াইল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয়বারের বিতর্কেও দর্শক জরিপে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। স্থানীয় সময় রোববার রাত 9টায় মিজৌরি অঙ্গরাজ্যের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্কে মুখোমুখি হয় হিলারি ও ট্রাম্প। এবিসি টেলিভিশনের মার্থা রাডাটস ও সিএনএন-এর অ্যান্ডারসন কুপারের যৌথ সঞ্চালনায় হিলারির প্রতি দর্শকদের প্রশ্নের মধ্য দিয়ে বিতর্ক শুরু হয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে হিলারি কথা বলার পরই নারীদের হেয় করে বক্তব্য দেওয়ার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন দর্শক। ওই বক্তব্যকে অনানুষ্ঠানিক আলোচনার অংশ উল্লেখ করে এর জন্য ক্ষমা চেয়েছেন বলে জানান ট্রাম্প। তিনি নারীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন ট্রাম্প। অন্যদিকে হিলারির ইমেল জালিয়াতি ও ওবামা কেয়ারের সমালোচনা করেন ট্রাম্প। বিতর্কে অভিবাসন, অভ্যন্তরীণ নিরাপত্তা, কর ও স্বাস্থ্য ব্যবস্থার মতো বিষয় উঠে আসে। You owe the president an apology because, as you know very well, your campaign, Sidney Blumenthal, he's another real winner that you have, and he's the one that got this started along with your campaign manager, and they were on television just. এবার খেলার খবর। অধিনায়ক মাশরাফির নায়কোচিত পারফরম্যান্সে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।
3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের 34 রানে হারিয়েছে মাশরাফি বাহিনী। টাইগারদের দেয়া 239 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 204 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। শুরু থেকে শেষ পুরো ম্যাচ হয়ে থাকলো মাশরাফিময়। সিংহ হৃদয়ে বাংলাদেশ অধিনায়ক নিজেকে তুলে নিলেন অনন্য উচ্চতায়। 8 বছর পর ওয়ানডেতে 4 উইকেট নিলেন, ছিন্ন ভিন্ন করলেন ইংলিশ লায়নদের ব্যাটিং লাইন। স্বস্তির জয় সিরিজে ফিরল বাংলাদেশ। বাংলাদেশ win, the crowd go wild, the series is level. What a 238 বাতার কম রান করেও 14 ওয়ানডে জয়ের কীর্তি আছে টাইগারদের। সেই রান তাড়া করতে নেমে 26 রানেই ইংলিশরা 4 উইকেট হারালে ম্যাচ চলে আসে বাংলাদেশের মুঠোয়। ইংলিশদের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান বাটলার বারিস্টোর অসম্ভব কিছুর চেষ্টাও ভেস্তে দেন স্পিড স্টার তাসকিন। বারিস্টোর পর মঈন আলীকে নাসির ফেরালেও তখনও উইকেটে অধিনায়ক বাটলার। 50 পাওয়া সমারসেটের এই ক্রিকেটার হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। তবে চিত্রনাট্যের পার্শ্বনায়ক তাসকিন আবারও হাজির। 123 রানে 7 উইকেট নেয় ইংলিশদের। বিজয় উৎসবের প্রস্তুতি শুরু মিরপুরের গ্যালারিতে, কিন্তু শেষ উইকেটে আদিল রশিদ ও জেক বলের 45 রানের জুটি কিছুটা অপেক্ষা করালেও শেষ পর্যন্ত তা বৃথাই গেছে। তবে দিনের শুরুটা কিন্তু বাংলাদেশের মনের মতো হয়নি। ইনফর্ম তামিম ইমরুল সহ ওয়ানডাউনে নামা সাব্বির যখন ব্যর্থ, বাংলাদেশকে পথ দেখান মুশফিক মাহমুদুল্লাহ। 50 রানের জুটিতে স্বাগতিকরা স্বপ্ন দেখছিল বড় কিছু, কিন্তু তখনই পুরনো রোগ পেয়ে বসল মুশফিককে। ওয়ানডেতে 4000 রান পূর্ণ করা মুশফিক আত্মহুতি দিয়ে ফিরলে স্কোর বোর্ডে 89 রানে 4 উইকেট নেই বাংলাদেশের। সাকিবের আউট কিছুটা আক্ষেপ বাড়ালেও অ্যাডিলেডে ইংল্যান্ড অধিনায়ক মাহমুদুল্লাহ দলের ব্যাটন তুলে নিলেন নিজ হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে 5000 রান পূর্ণ করে তরুণ তুর্কি মোসাদ্দেককে সঙ্গে নিয়ে গড়লেন 48 রানের কার্যকরী জুটি। ক্যারিয়ারের 16তম 50 তুলে নিয়ে 75 রানে মাহমুদুল্লাহ আউট হলেও শঙ্কা ছিল লড়াকু স্কোর করতে পারবে তো বাংলাদেশ। অষ্টম উইকেটে সময়ের সাথে সমর্থকদেরও দাবি মেটান নাসির হোসেন। অধিনায়ক মাশরাফির সঙ্গে গড়লেন 69 রানের জুটি। নাসির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 27 রানে। বিধ্বংসীরূপে আবির্ভূত ক্যাপ্টেনের 29 বলে 44 রানের টর্নেডোতেই স্কোর বোর্ডে লড়াই করার মতো 238 রান তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশা আর প্রাপ্তি মিলল এক মোহনায়। অ্যাডিলেড, ব্রিস্টল, চিটাগংয়ের পর ঢাকায় রচিত হলো টাইগারদের অসাধারণ এক জয়ের বীরত্বগাথা। এখন মাশরাফিদের অপেক্ষা ঘরের মাঠে টানা 7ম সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়ার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। তাকে নিয়ে হয়তো আর কোনো উপমা অবশিষ্ট নেই। কেউ বলেন অদম্য যোদ্ধা, কারো চোখে তিনি এক দুর্দান্ত নেতা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক মাশরাফি। সব উপমা ছাপিয়ে এদিন আরও একবার প্রমাণ করলেন নিজের দিনে কতটা বিধ্বংসী নড়াইল এক্সপ্রেস। ব্যাটিংয়ে 44 রান আর বল হাতে 4 উইকেটের স্বীকৃতি হিসেবে ক্যাপ্টেন ম্যাচ জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। বলে ব্যাটে দুটি ছড়ানোর দরকার নেই, তিনি মাঠে থাকলেই যেন স্বয়ংসম্পূর্ণ টিম বাংলাদেশ। 56,000 বর্গমাইলের আনাচে কানাচে তার সম্পর্কে সবচেয়ে বেশি প্রচলিত শব্দ এটি, তিনি মাশরাফি বিন মর্তুজা। টাইগার নামের সার্থকতা যেন তার মাঝেই খুঁজে পান এদেশের ক্রিকেট ভক্তরা। তাই প্রথম ম্যাচে ইংলিশদের কাছে দুর্ভাগ্যজনক হারের পরও স্বপ্ন দেখে গেছে সমর্থকরা। বলা ভালো, ক্যাপ্টেন মাশরাফিকে ঘিরে যেন আজন্ম লালিত বিশ্বাস তাদের মনে। ভক্তদের এমন পরিষ্কার অভিব্যক্তিগুলো নিশ্চয়ই বোঝেন ম্যাশ। দুঃসাহসী চরিত্রের সঙ্গে সমর্থকদের বিশ্বাসী যেন তার জীবনী শক্তি। তাই তো যখন যেভাবে প্রয়োজন সেভাবেই আবির্ভাব ঘটে তার। গল্পের প্রয়োজনে যে কোনো চরিত্রই ধারণ করতে সিদ্ধহস্ত বাংলাদেশের ক্রিকেটের এই মহানায়ক। মিরপুরে ইংলিশদের দম্ভদুর্গ কিভাবে চূর্ণ করলেন তা তো দেখেছে গোটা ক্রিকেট দুনিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ভালো সংগ্রহ করতে সংগ্রাম করতে থাকা বাংলাদেশকে টেনে তুলেছেন একাই। ব্যাট হাতে খেলেন এক ক্যামিও ইনিংস, 3 ছক্কা আর 2 বাউন্ডারিতে 29 বলে 44 রান। ব্যাটিংয়ে 300 পেরোনো ইনিংস যে দলটি খেলে হরহামেশাই, সেই ইংল্যান্ডের সামনে বল হাতেও মাশরাফির রুদ্রমূর্তি দেখল ইংলিশ শিবির। টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে সাজঘরে তো ফেরালেনি, ভেঙে দিলেন 3 লায়নদের ব্যাটিং মেরুদণ্ড। শেষ দিকে যখন আদিল রশিদ আর জেক বলের জুটিটা চোখ রাঙাচ্ছিল, তখনও দায়িত্বটা কাঁধে তুলে নিলেন তিনি। না আর না, সমাপ্তি টানতে হবে তাকেই, যেই বলা সেই কাজ। শেষ উইকেটটি তুলে সিরিজে ফেরালেন দলকে। বলা হয় ভাগ্য নাকি সাহসীদের সঙ্গে থাকে, তার জ্বলন্ত উদাহরণ ম্যাশ নিজেই। তার কল্যাণেই তো আরো একবার সদর্পে মাঠ ছাড়ল টাইগাররা। তাই তো চিৎকার করে বলতে ইচ্ছে করে, জয় তো মাশরাফি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিবাহ বিচ্ছেদের হার বাড়লেও বদলায়নি পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি। অধিকার আদায়ে এখনো ভোগান্তি পোহাতে হয় নারীদের। নেতিবাচক প্রভাব পড়ছে সন্তানের ওপর।
দেশে কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন প্রায় 1 কোটি মানুষ। চিকিৎসায় নেই কোনো সুব্যবস্থা। স্কুল পর্যায় থেকে মনোবিজ্ঞানী নিয়োগের পরামর্শ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। অসুর শক্তির হাত থেকে মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠায় ভক্তদের মাঝে আবির্ভূত হবেন দেবী দুর্গা। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। বর্ডার বন্ধ থাকার অজুহাত আড়তদারদের। এবং ঝুলে গেছে 4 দেশের ইকোনমিক করিডোর প্রকল্প। অনিশ্চিত কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের বিষয়টি আলোচনায় আগ্রহী বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।